বুকটা ছ্যাদ করে ওঠে মায়রার। মনে হয় কেউ তার কলিজাটা এফোর ওফোর করে দিচ্ছে। ব্যথায় ছিঁড়ে যায় বুকের পাতা। কি বলে এইসব এই লোক? তড়িতে চেপে ধরে ইহামের মুখ। মাথা তোলার আগেই গালে টের পায় উষ্ণ পানির দানা। লাফিয়ে ওঠে ইহাম। ভুরু সরু করে চায় সে। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, এই মেয়ে কাঁদছো কেন, কি হয়েছে? মায়েরা হাত সরিয়ে দেয়। চোখের পানি গড়িয়ে পড়ে আপনা আপনি। ইহাম বারবার চোখের পানি মোছে। এই মায়েরা কান্না করছো কেন? আপনি কথা বলবেন না একদম। আচ্ছা, ভুল হয়েছে, মাফ করো, আর কান্না থামাও প্লিজ। আপনার কাছে আমার দাম নাই থাকতে পারে, তাই বলে কি আমার কাছে আপনার দাম নেই? আছে বুঝি? একদম চুপ করুন। আপনি ভালোবাসেন না বলে কি আমি ভালোবাসি না? এটা কি করে ভাবলেন আপনি? সবাই কি আপনার মতো পাষাণ নাকি? ফুপিয়ে কাঁদছে মায়েরা। ইহাম গভীর নজরে তাকে পরখ করে আধো কণ্ঠে জানায়, আমি ভালোবাসা বুঝি না। আমি শুধু বুঝি তোমাকে। ভালোবাসা কি তা আমি জানতেও চাই না। আমি শুধু জানি দুনিয়া এসপার ওসপার হলেও আমার কেবল তোমাকেই চাই। ছলো ছলো নয়নে মায়েরা তাকিয়ে থাকে মানুষটার দিকে। কে বলে নীরবে মুখে প্রকাশ না করে ভালোবাসা যায় না? যায়। এই তো, এই পাষাণ লোকটা পারে। কখনো মুখে প্রকাশ না করে নীরবে, কাজে, নিজের দায়িত্বে সব বুঝিয়ে দিতে জানে এই কঠোর লোকটা। মায়েরা কেঁদে জড়িয়ে ধরে ইহামকে, বিড়বিড় করে, আপনি একটা পাষাণ লোক। ম্লান হেসে তৃপ্ত কণ্ঠে বলে ইহাম, তোমারই। কিছু সময় যাওয়ার পর শান্ত করে মায়রাকে। এরপর বলে, কান্না না থামালে কিন্তু এবার আদর শুরু করবো মায়রা। এরপর দুষ্টু মিষ্টি যন্ত্রণায় বেশি কাঁদতে হবে। শুরু হয়ে গিয়েছে আপনার অসভ্যতামি। কথা পরে আগে নিজের চোখের পানি মোছো, নয়তো কানের নিচে টেনে দিব একটা। অভিমানী মায়েরা গাল ফুলিয়ে ছোট ছোট চোখে তাকায়। চুমু খাও মিসেস মায়েরা। মুখ ভেঙচি কেটে মায়েরা জবাব দেয়, একদমই না। চুমু খাও মেয়ে, গিফট পাবে। লাগবে না আমার গিফট। নাক ফুলিয়ে আহ্লাদি স্বরে বলে মায়েরা। কিন্তু আমার তো লাগবে। কথা শেষ করেই ইহা মুখ বাড়িয়ে আঁকড়ে ধরে মায়রার অধর যুগল। ছোট ছোট মিষ্টি চুমুতে ভরিয়ে দেয় মায়রার ঠোঁটে। উন্মাদের মতো চুষে নেয় তা। মারাত্মক অস্থিরতায় শরীরে কম্পন ধরে মায়রার। শিরায় ধাবিত হয় উদ্দীপ্ত অনুভূতি। মৃদু মিষ্টি যন্ত্রণায় ফেঁপে ওঠে বুকের ছাতি। নিঃশ্বাস নিতে কষ্ট হয় ইহামের ঠোঁটে পিষ্ট হওয়া নিজের অধর যুগল মেলে। মায়রার এমন রূপ দেখে ইহাম ছেড়ে দেয়। লজ্জায় রাঙা হয়ে যাওয়া মায়রার মুখ মুদে টেনে টেনে শ্বাস নেয়। উষ্ণ নিঃশ্বাস ঝেড়ে ইহাম খুব কাছ থেকে দেখে মায়রাকে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এখনই হাইপার হবেন না ম্যাডাম। আমি আপাতত আরো সময় দিচ্ছি। লজ্জায় মরমর অবস্থা মায়রার। সেই সময় ইহাম পকেট থেকে কিছু একটা বের করে এগিয়ে দিয়ে বলে, হাত বাড়িয়ে দিন ম্যাডাম। মায়েরা মাথা তুলে একটু চাই। তাকিয়ে দেখতে পায় লোকটার হাতে এক জোড়া চিকন চুড়ি। ইহাম নিজেই তার হাতটা টেনে নিল। চুপচাপ যত্ন সহকারে পরিয়ে দিল হাতে। এক টুকরো হেসে জানালো, তুমি যখন তোমার এই নরম মসৃণ চুড়ি পরা হাতে আমায় খাবার বেড়ে দেবে, সেই দৃশ্যটা বুঝি হৃদয় ঘায়েল হবে আমার জন্যে। আদর করার সময় আমার দেওয়া শৃঙ্খলবদ্ধ এই তোমার হাতটা যখন আমার চুলটা চেপে ধরবে, আমি বুঝে নিব এটাই আমার শেষ ঠিকানা। আমার জীবনের সকল তোলপাড়ের সমাপ্তি সেই স্পর্শে লুকায়িত। এই ভয়ঙ্কর অনুভূতির লোভটা আর সামলাতে পারিনি আমার মিসেস পিচ্চি চৌধুরী। মায়েরা ভালোভাবে তাকিয়ে দেখল নিজের হাত দুটো। দুইটা স্বর্ণের চুড়ি শোভা পাচ্ছে তার দুই হাতে। ইহাম নরম হাতে তুলে নিল মায়রার হাত দুটো। খানিক ওপরে তুলে মুখ নুয়ে চুড়ি পরা হাতের কবজিতে চুমু খেল। সর্বাঙ্গে শীতল এক শিহরণ ছুটে যেতেই মায়রা চোখ মুদে আনে। তোমার পদ্মকমল রাঙা হাতের স্পর্শে স্বর্ণও যেন নিজের জ্যোতি দ্বিগুণ ভাবে মেলে যাচ্ছে আমার জান। উত্তরে মায়েরা কেবলই লাজুক হাসে। কি দরকার ছিল এত টাকা খরচ করার? ইহাম তার চুলের ভেতর হাত গলিয়ে গাল স্পর্শ করে ঘোর লাগা কণ্ঠে জানায়, তুমি আমার কাছে অমূল্য, যার দাম ধরা ছোঁয়ার বাহিরে। সেখানে স্বর্ণ হিরে মুক্তা অতি তুচ্ছ বৌজান। মায়েরা কিছুই বলতে পারে না। হৃদয়ে উথলে ওঠে অনাবিল খুশির জোয়ারে। মুহূর্তেই হুমড়ি খেয়ে পড়ে ইহামের বুকের উপরে। হৃদয়ের প্রশান্তিতে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে নিজের ব্যক্তিগত মানুষটাকে।
এই ধ্বংসাত্মক দুনিয়ায় তার সকল শান্তি আরাম কেবল এই লোকটার বক্ষতলে। আমার বউজান কি স্বামীকে একটু খুব বেশি আদর করতে চাইছে নাকি? তার এমন কথা শুনে লজ্জায় লঘু হাসে মায়েরা, বুকে মুখ লুকিয়ে ফেলে। মৃদু রাগ দেখিয়ে চিমটি কাটে ইহামের পিঠে। একটু দূরে সরে বলে, সবসময় নির্লজ্জ মার্কা কথা নিয়ে ব্যস্ত থাকেন আপনি। দিন দিনই কেবলই বেহায়া হয়ে যাচ্ছেন। বেয়াদব যান, ওগুলোকে রোম্যান্স বলতে শিখুন। হঠাৎ এত রোম্যান্স কোথা থেকে শিখে ফেললেন আপনি? ইহা মায়রাকে নিজের বাহু ডোরে জাপটে ধরে হিস হিস করে জানায়, এমন আদুরে একটা বউ সবসময় চোখের সামনে কবুতরের বাচ্চার মতো ঘুরঘুর করলে কে রোমাঞ্চ করতে চাইবে না? মায়েরা মুচকি হাসতেই ওর গাল দুটো একটু ফোলো ফোলো হয়ে ওঠে। আর এই জিনিসটাই ইহামকে একেবারে নাজেহাল করে। এই রঙিন তুলতুলে গাল দুটো একটু ফুলে উঠতেই তার মন মস্তিষ্ক একেবারে যেন তার আয়ত্তের বাহিরে চলে যায়। নিজেকে চেয়েও তখন আর সামলাতে পারে না সে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে যেন তার আগুন ধরিয়ে দেয় মায়েরার গাল দুটো। মাতোয়ারার মতো ডুবে যাওয়ার আকাঙ্ক্ষায় ছটফট করে ভেতরটা। হিস হিস করে মাতাল কণ্ঠে বলল ইহাম, ক্যান আই টেক এ বাইট? বিস্মিত চোখে সরু হয়ে নিয়ে মায়েরা তাকালো তার দিকে। চাহনি মিশিয়ে দিয়েছে ইহামের ওপর কৌতূহলী প্রশ্নটা। তোমার চেরির মতো গাল দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না মায়েরা। ইহামের এই ধরনের কণ্ঠ শুনলেই মায়েরার শরীরে লোম কাটা দিয়ে ওঠে। শিরায় উপশিরায় ছুটে চলা উষ্ণ নিঃশ্বাসে স্বর্ণ ছাড়া হয় যেন নিজেও। কিছু বুঝে ওঠার আগেই নিজের কপলে অনুভব করে ইহামের লেহন ছোঁয়া। জিহবার অগ্রভাগ গাল ছুঁতেই দাবানলে বিগলিত হয় অঙ্গ। মুহূর্তে খামছে ধরে মায়েরা নিজের কাপড়। বড্ড অস্বস্তিতে দম আটকে মরে যাবে এমন লাগে। সরে আসতে চাইলেই ইহাম তার কোমরটা টেনে আরো কাছে নিয়ে আসে। কামিজের নিচ দিয়ে হাত গলিয়ে দিতেই চোখ মুদে মায়েরা সেটা খপ করে ধরে ফেলে। তবে উন্মাদ পুরুষটা শোনে না তার বারণ। পেট বেয়ে হাত চলে তার উপরের দিকে। ঝটকা হাওয়ার মতো মায়রার কোনো রকম সরে আসে। একটু দূরে দাঁড়িয়ে মুখ হাঁ করে নিঃশ্বাস ছাড়ে পাগলের মতো। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, অথচ একটু আগে মানুষটার জন্য শরবত বানাতে গিয়ে পুরো এক গ্লাস খেয়ে নিয়েছে সে। ইহাম এগিয়ে আসে। তার থেকে খানিকটা নিচু মেয়েটা। বুকের ওপরে এসে পড়ে মেয়েটার মাথা। মুখ নুইয়ে গভীরভাবে চুমু এঁকে দেয় মেয়েটার চুলের ওপর। স্বর্ণের চুড়ি পরা হাতটা ধীরে ধীরে তুলে তার বুকের ঠিক বাঁ পাশে রাখে। মায়েরা নিষ্পলক তাকিয়ে, হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে খুঁড়ে বের হয়ে আসে বুক থেকে। অবাক চোখে তাকিয়ে দেখে বিমুগ্ধ হওয়া ইহামের মাতাল মাতাল চোখ দুটো। স্পন্দন বাড়ে তার নিজেরও। আশ্চর্য, এটা আবার কেমন কানেকশন? মায়েরা নিষ্প্রভ তাকিয়ে থাকে। শুনতে পাচ্ছ কিছু শব্দ যা আমি মুখে বলতে পারি না? এখান থেকে সেই সব নির্গত হচ্ছে। তুমি কি তা শুনতে পাচ্ছ মায়েরা? কিছু বুঝতে পারছো কি? থামে ইহাম। চোখের দৃষ্টিতে কেবলই মাদক মেশানো আছে। মায়েরা মন্ত্রমুগ্ধের মতো এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের নামে লিখে থাকা মানুষটাকে। এই আত্মার পিঞ্জিরায় একমাত্র অধিকারী তুমি, যেখানে লুকিয়ে আছে আমার না বলা সমস্ত অনুভূতি। সেই বুক তটের মালকিন হচ্ছ তুমি। আমার দুনিয়া একদিকে, আর আমার শখের বেয়াদব নারী অন্যদিকে। আমি এত কিছু বুঝি না, আর না বুঝতে চাই। আমার হৃদয়ে বারংবার একটা কথাই উত্থাপিত হয়, তা কেবলই মায়রা নামক রমণীটা, কেবল ফাহাদ ইহাম চৌধুরী, যাকে নিঃশ্বাসের শেষটুকু দিয়ে নিজের কাছে চাই। আমার হৃদয়ের কথা নিজ দায়িত্বে বুঝে নেওয়ার দায়িত্বটুকু তুমি নিবে মায়রা? আবেগে আপ্লুত হয়ে মায়রা জড়িয়ে ধরল ইহামকে। মনের সবটুকু সুখ ঠেলে জবাব দিল, এই দুনিয়ায় আপনি ছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই ক্যাপ্টেন সাহেব। মেয়েটা এক কথাতেই যেন সব কিছুই ব্যক্ত করে দিল। ঠোঁটের কোণটা আনন্দের তুফানে স্ফীত হয়ে এলো ইহামের। হৃদয় নিংড়ানো অনুভূতি দিয়ে জড়িয়ে নিল সে মায়রাকে। শুধু ওষ্ঠ নাড়িয়ে বিড়বিড় করলো, আমার এক আকাশ প্রশান্তি। অনেকটা সময় লতার মতো একে অপরকে জড়িয়ে রেখে দুজন যেন দুজনের আত্মা সুক্রিয়ায় মগ্ন হলো। নিঃশ্বাস অদল বদল কিংবা
একে অপরের উষ্ণতায় তলিয়েছিল। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর ইহাম মায়রাকে তুলে বুকের থেকে দুই হাত দিয়ে মায়রার গাল দুটো ধরে ঠোঁটের মাঝে ছোট্ট করে চুমু খায়। রেডি হয়ে নাও। কেন? চমকে উঠে প্রশ্ন করে মায়রা। বের হচ্ছি দুজন এখন। সন্দিহানী কণ্ঠে মায়রা। জি। রাতে কোথায় যাবেন? ডিনারে। ডিনারে মানে? মানে রাতে বাহিরে খাবো। আমার মাথা মোটা বোকা রমণী বোঝে না কিছুই। আর আমি ঘরে যে রান্না করে রাখলাম সেটা বাহির থেকে খেয়ে এসে ওগুলি আবার খাবো? পাগল নাকি আপনি? আপাতত হতে চাইছি না, তবে আর বাহিরে যাওয়া হবে না। ঘর জুড়ে কেবলই সুখকর আওয়াজ শোনা যাবে। কথার মর্মার্থ বুঝে চোখ পাকিয়ে ওঠে মায়েরা। একটা অসভ্য লোক আপনি, সব সময় বেলাজ কথাবার্তা সব। কথা না বাড়িয়ে চুপচাপ রেডি হতে যান ম্যাডাম, না হলে আমি আপনাকে কাঁধে তুলে সোজা বেডরুমে নিয়ে নিজেকে উন্মাদ করব। এই কথা শুনেই মায়েরা চুপ হয়ে গেল। রোবটের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল কেবল। এই লোক সাংঘাতিক, দেখা যাবে সেটাই করে নিয়েছে। তাকে এভাবে দেখে ইহাম ঠোঁট কামড়ে হেসে ওয়াশরুমে চলে যায়, আর মায়েরা দারুণ ভঙ্গিমায় ভেতরের তপ্ত শ্বাস ঝেড়ে ফেলে। রাতের খাবার শেষ করে শখের বউয়ের আবদার পূরণ করতে রাতের নিস্তব্ধ রাস্তায় হেঁটে চলেছে দুজন। ইহাম শক্ত করে মায়েরার হাতটা মুষ্টিবদ্ধ করে রেখেছে, যেন ছোট্ট বাচ্চা সে। হাতটা তো ছাড়ুন ক্যাপ্টেন সাহেব। নাও। আমি তো আর বাচ্চা না। আর এই রাস্তায় গাড়িও নেই দেখুন। হারিয়ে তো আর যাচ্ছি না। এই দুনিয়ায় এমন স্থান হয়নি যা তোমাকে আমার থেকে লুকাতে পারে। আকাশ বাতাস এক করে নিজের জিনিস তুলে নিতে জানে ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী। চুপচাপ হাঁটো মায়েরা, ফিরতে হবে। ইহামের কণ্ঠ কেমন যেন গম্ভীর শোনালো। মায়েরা পরখ করলো লোকটা কেমন যেন জহুরির চোখে আশপাশ দেখছে। এই রাস্তায় প্রায় সময় চোর ডাকাত কিংবা নেশাখোরের আড্ডা দেখা যায়। নিজেকে নিয়ে ভয় করে না ইহাম। তার ভয়ের সূচনা এখন কেবলই এই মেয়েটাকে ঘিরে। ওইদিকে দেখুন ক্যাপ্টেন সাহেব। কি? ওখানে কেমন একটা ছায়া দেখা গেল, দেখতে পাননি আপনি? কোথায়? ভুরু কুঁচকে প্রশ্ন করে ইহাম। ওই তো, ওই বাসার গেটটার পাশেই তো দেখলাম। তুমি শিওর? হ্যাঁ। ইহাম ঘাড় বাঁকিয়ে সূক্ষ্ম নজরে পরখ করতে লাগলো আশপাশ। বাজ পাখির মতো দৃষ্টিতে সবটা পর্যবেক্ষণ করে। কোথায়? এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। বলতে বলতে ইহাম আবারও ফিরে তাকায়, কিন্তু কোথাও দেখতে পায় না মেয়েটাকে। কলিজা কামড়ে ধরে তার। কপালে চিন্তার ভাঁজ তুলেই চেঁচিয়ে ডাকে মায়েরা বলে। মেয়েটা কোথাও নেই। পাগলের মতো আশপাশ দেখে চিৎকার করে ডাকতে থাকে মায়েরাকে, কিন্তু কোথাও কোনো শব্দ পাওয়া যায় না। মিনিট 5 যেতেই পাশের একটা গলিতে ঢোকে ইহাম। এদিকে ওদিকে তাকিয়ে মৃদু কথার আওয়াজই শুনতে পায়। পাশে ঘাড় বাঁকালে দেখতে পায় মেয়েটাকে। একটা মাতাল লোক এগিয়ে আসছে তার দিকে, আর মেয়েটা বারবার না করছে। ইহাম ছুটে যায় ওই দিকে, মেয়েটার হাতটা টেনে একটু দূরে নিয়ে আসে। ওইদিকে মাতাল লোকটা বারবার বলতে থাকে, আরে আরে, কে রে কে রে? আমার ভোগের মাল নিয়ে পগার পার হতে চাই রে। আয় হতচ্ছাড়া, ল্যাংটা করে তোর পাছায় ঢোল পিটাই। নিজেই একদম মায়ের ভোগে চলে যাবি। আরে, এই যে রূপসী, তুই কোথায় যাস? তোরে ছাড়া আমার রসগোল্লার হাড়ি ফাঁকা পড়ে আছে রে। দাঁড়া ছন্টু মনা। ইহাম সেসবে পাত্তা না দিয়েই মায়রার দিকে তাকায়। মেয়েটাকে হাতের কাছে পেয়ে খুশির বদলে রাগ হয় তার, যেন সব বেত্তমিজগিরি সে বোঝে। রাগান্বিত দৃষ্টিতে মায়রার দিকে তাকিয়ে কঠোরভাবে প্রশ্ন করে, কি হয়েছিল একটু আগে? মেয়েটা ভয়ে কেমন যেন জবুথবু হয়। মাতার লোকটার না অনেকদিন পর সেই রাগে লাল দৃষ্টিতে আটকে ওঠে তার ভেতর। লোকটাকে একটু ভয় দেখাতেই পাশের গলিতে খাম্বার পেছনে লুকিয়েছিল একটু দুষ্টুমি করে। কোথা থেকে এই আবাল মাতাল লোকটা এসে তার 12টা বাজিয়ে দিয়েছে। কি হলো জিজ্ঞেস করলাম। আনসার মি ড্যাম ইট। ইহামের চিৎকারে নীরব রাস্তা সহ কেঁপে উঠল যেন। মাথা নিচু করে নিয়েছে মায়েরা অপরাধীর মতো। লোকটা রাগে ফুঁসছে তা যেন না দেখেও শুনতে পাচ্ছে সে। কি হলো? কি জিজ্ঞেস করলাম তোমায়? কেন লুকিয়েছিলে মায়েরা? ভয়। মায়েরা নিশ্চুপ। কিছু বলি না বলে কি মাথায় উঠে গিয়েছ নাকি? কখন কোথায় কি করতে হবে
কোনটা নয় সেটা কি বেসিক নলেজটুকু তোমার নেই মায়েরা? চুপ করে না থেকে উত্তর দাও। ভয়ে শরীরটা মৃদু কাঁপছে মায়েরার। মানুষটা এত রেগে যাবে ভাবতেও পারেনি সে। মাথাটা নুয়ে নখে নখ ঘুটছে নিঃশব্দে। তার এহেন ভাব দেখে রাগে আগুন হয় ইহাম। চিবিয়ে বলে, ইচ্ছে হচ্ছে কানের নিচে একটা লাগাই, বেয়াদব মাথা মোটা একটা। এই, কে রে? কে তুই? আমার জিনিস ধরে রে? আয়, তোকে কসলাইয়া চটপটি বানাই, আর তোর পাছায় মরিচ দিয়ে সালাদ বানাই। ঢুলুমুলু করতে করতে ইহামের দিকে এগিয়ে আসছিল মাতাল লোকটা। তা দেখে মায়েরার ওপরের সমস্ত রাগটা যেন ঝড়ের বেগে গিয়ে মাতাল লোকটার গালের ওপরে পড়ল। ও মারে, ও বাবা গো, আমারে বৃন্দাবনে পাঠাইয়া দিল রে। আমি চরখির লাহান ঘুরতাছি তো, আমার ঘিলুটা উড়াইয়া যাইতেছে। ওরে শ্যামলীর মা, আমারে ধর রে। রাগে ফোঁস করে নিঃশ্বাস নেয় ইহাম। চোরের মতো আর চোখে মায়েরাকে দেখতে পায় মাতাল লোকটা হাত উঁচু করে কেবলই ঘুরতেছে। মায়েরার হাসি পেলেও এই পাষাণ লোকটার ভয়ে চুপ থাকে। শুনতে পায় ইহাম কাউকে বলছে এই মাতাল লোকটাকে নিয়ে যেতে। নেশায় বুঁদ হওয়া লোকটা পাগলের মতো এখনো নিজে নিজেই ঘুরছে আর বিলাপ পারছে। ইহাম দু কদম এগিয়ে এসে চুপচাপ মায়েরাকে কোলে তুলে নেয়। আবছা আলোর রাস্তা গলিয়ে থমথমে গাম্ভীর্য আদল নিয়ে নিঃশব্দে সামনে পা বাড়ায়। ফ্ল্যাটের সামনে এসে ইহাম চাবি দিয়েই লকটা খোলে। প্রথমে মায়েরাকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য নীরবে চুপচাপ দরজার সামনে দাঁড়িয়ে থাকে, দায়িত্বশীল যত্নশীল হাজবেন্ডের মতো। পেছন থেকে মায়েরা গটগট পায়ে ভেতরে ঢুকলে নিজেও গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। শান্ত স্বাভাবিক দৃষ্টিতে দেখে পেছন ফিরে থাকা রমণীর অবয়ব। তখনের ধমক দেওয়ার নিশ্চয় অভিমানে গাল ফুলিয়ে রসে টইটুম্বুর করে রেখেছে। রাখলে রাখুক, এমন ফালতু মজা করতে যাবে কেন? সে কি এখন বাচ্চা? কোথায় কোনটা দরকার, কোনটা উচিত না, এখনো কি সে বোঝে না? তখন যে তার ভেতরে শঙ্কায় পোকারা কিলবিল করছিল, আতঙ্কে কামড়ে ধরেছিল তার কলিজা, সেই পীড়ন কি বুঝবে এই বোকা মেয়ে? তপ্ত শ্বাস ঝাড়ে ইহাম। শান্ত কোমল স্বরে ডাকে, মায়েরা বলে। অভিমানে গাল ভার হয়ে আসে মায়েরার। একটু না হয় মজা করেই ফেলেছে, তাই বলে এমন ধমকে রাগ ঝাড়তে হবে? লোকটা আসলেই একটা পাষাণ। নিজের নাম ধরে ডাকছে শুনে অভিমানীর মান আরো বৃদ্ধি পেল। ঠোঁট টিপে গাল দুটি ফুলিয়ে সোজা চলে গেল বেডরুমে। পায়ের ওপরে পা তুলে আরাম করে বসলো বিছানায়, যেন কোন ধ্যানে বসেছে সে। পিছু পিছু ইহামও এগিয়ে এলো, যেন 5 বছরের কোনো বাচ্চার রাগ ভাঙাতে সে মরিয়া। চুপচাপ মায়েরার পাশে বিছানায় বসে ভারী গলায় ডাকলো আবার নাম ধরে, অভিমানে ভরা গাল দুটো নিয়ে। মায়েরা রাগ দেখিয়ে পেছনে যেতে চাইলে বিছানায় হাঁটুতে ভর করে একটু এগিয়ে আসে ইহাম। মেয়েটার পা টেনে হ্যাচকা টানে কাছে নিয়ে আসে নিজের। এক হাতে পেঁচিয়ে ধরে আকর্ষণীয় কোমর, অন্য হাত দিয়ে নিজের পায়ের ওপর চেপে ধরে মায়রার ওড়ো। নরম মাংসে শক্ত চাপ অনুভব করেই হাঁসফাঁস করে ওঠে মায়েরা। ভীতগ্রস্ত চাহনি দিয়ে দেখে সামনের ব্যক্তিটাকে। আসক্ত দুটি চোখের মাতোয়ারা দৃষ্টি তখন তার উপরেই বিদ্ধ। স্থির তবুও ভারী কণ্ঠে প্রশ্ন করে লোকটা, সমস্যা কি? গাল ফুলিয়ে রেখেছ কেন? আহ্লাদী মায়েরা এতক্ষণ কিছুর আশায় অভিমান করে থাকলেও পরিচিত এই মাতাল চাহনি দেখে ভীত হয়, তাই তর্ক করতে না চেয়ে জবাব দেয়, কিছু না, ছাড়ুন। মেয়েটা একটু সরে আসতে চাইলে ইহাম আরো গাঢ়ভাবে টেনে একেবারে নিজের সাথে মিশিয়ে ধরে। মুখের খুব কাছে মানুষটার প্রগাঢ় উষ্ণ নিঃশ্বাসে বিচলিত হয় মায়েরা। ছটফট করে ওঠে ইহামের বিপজ্জনক সংকেতে, নিঃসৃত আবদ্ধে। সেই সাথে ইহামের স্পর্শও হয়ে ওঠে আবেদনময়ী আর গভীর। উরুবে দুষ্টু হাত অনবরত বিচরণ করে তার দেহে। হিসহিস করে বলে, বাইট খাবো। আচানক কথায় আতঙ্কিত ভীত মায়েরা ভুরু তুলে তাকায় শঙ্কিত নজরে, যেন আভ্যন্তরীণ ভয়ে গুটিয়ে গিয়েছে সে। অবুঝ স্বরে শুধায়, কি? আই হোপ তুমি এখন আমার থেকে বাইট নিতে চাচ্ছ, তাই তো? কমলা লেবুর মতো করে টসটসে করে রেখেছ গাল দুটি, মনে হচ্ছে খুব ডেলিশিয়াস হবে। কাম মায়েরা, একটু টেস্ট করে দেখি। একদম না, ব্যথা করে খুব। করুক, আসো।
আশ্চর্য, বললাম না ব্যথা করে, আর আপনি বলছেন করুক। কি নির্দয় লোক। ইহাম জবাব দেয় না। কানের কাছটায় জিহবার অগ্রভাগ ছুঁয়ে দিতেই সর্বাঙ্গে শীতল স্রোত বয়ে যায় মায়রার। মুহূর্তেই শিহরণে গা কাঁপিয়ে তোলে নিজের। ভীত উদ্বিগ্ন মায়রা নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, প্লিজ ছাড়ুন। ইহাম তীক্ষ্ণ নজরে চায় মেয়েটার চুলগুলি কপল থেকে সরিয়ে দিতে দিতে ক্ষীণ অথচ সরু কণ্ঠে জানায়, আরেকবার যদি তোমার মুখ থেকে ছাড়ুন কথাটা শুনি মায়রা, তবে মাথায় তুলে আছাড় মারবেন, নয়তো কানের নিচে একটা দিবেন, তাই তো? তার মুখের কথা কেড়ে নিয়ে জবাব দেয় মায়রা, মেয়েটার খানিক অভিমানী নাক ফোলা ভাবটা দেখেই। ঠোঁটের কোণে নিগাড় হাসি ফুটে ওঠে ইহামের। মায়রার ঘাড়ে হাত ঠেকিয়ে নিজেই মেয়েটার একেবারে সন্নিকটে নিয়ে আসে। কপালে কপাল ঠেকিয়ে মাতোয়ারা কণ্ঠে ফিসফিস করে ইহাম, উহুম, মারবো না, তবে মিষ্টি মিষ্টি ব্যথা দিব বউজান। মায়রাকে কিছু বুঝে ওঠার সুযোগ দেওয়ার আগেই ইহাম মায়রার পাটা নিজের উরুর ওপরে শক্ত করে চেপে ধরে গোড়ালিতে হাত দেয়। কাঁচা হলুদ আর সাদার মিশ্রণে জর্জেট শাড়িটা মেয়ের পদ্মরাঙা অঙ্গে যেন কামড়ে ধরেছে। পায়ের নিচ থেকে শাড়িটা আস্তে আস্তে ওপরের দিকে উঠছে দেখে আতঙ্কিত হয়। ভীত নয়নে তাকায় ইহামের দিকে। শরীর জুড়ে চলে বিদ্যুৎ, বুকের গহীনে চলা ঢিপ ঢিপ স্পন্দন নিঃশব্দেই বেড়ে যায়। উন্মুক্ত পায়ে লোকটার অবাধ স্পর্শ আর ঠোঁটের নিদারুণ কারুকাজে খেই হারিয়ে বসে মায়রা। হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস টেনে ধরে গহ্বরে। কণ্ঠনালীতে ভিজা অধর স্পর্শ চোখ আরো মুদে আসে। মায়রা মিষ্টি যন্ত্রণায় আবেশে খামছে নেয় ইহামের শার্ট। এতে করে মানুষটা আরো উন্মাদ হয় যেন। অনবরত ছোঁয়ায় মায়রাকে ঘায়েল করতে করতে এক হাতে শার্টের বোতামটা খুলে দেয়। একেবারে ক্ষীণ আওয়াজে ফিসফিস করতে শোনা যায়, তোমার বিমোহিত সুঘ্রাণে ডুবে আমি প্রতি মুহূর্তে মাতাল হয়ে পড়ি মায়রা। অদ্ভুত মাদকতা তুমি নিজের গভীরে মিশিয়ে রেখেছ গোপনে, যা আমার শিরা উপশিরায় ছড়িয়ে পড়ে নেশার মতো। ভেতরে আগুন জ্বালিয়ে দেয় তোমার সেই নেশার জাদু। আমায় করে তোলে অসহায়, অথচ অমৃত মোহমায়ার বন্দী। ততক্ষণে মায়রা কাবু হয়ে গিয়েছে তার বিদ্যুৎ স্পর্শে। তুমি জানো, তখন তোমায় দেখতে না পেয়ে আমার দুনিয়াটা থমকে গিয়েছিল। তুমি ছাড়া এখন আমি এক মুহূর্তও আর বেঁচে থাকতে পারবো না মেয়ে। নিজের মায়ার জাদুতে ভেঙে চুরে তছনছ করে দিয়েছো আমার কঠিন দৃঢ় সত্তাকে। তুমি ছাড়া আমি নিঃস্ব মায়রা। কথা শেষ করেই উন্মুক্ত বক্ষে চেপে ইহাম নিজের তপ্ত সত্তায় একেবারে মিশিয়ে ধরে এক আগুন অঙ্গারকে, যার ছোঁয়ায় মিষ্টি যন্ত্রণায় দগ্ধ হয় তার অন্তঃকরণ, যা নিতান্তই সুখের প্রেমের তৃপ্তির। দুটি হৃদয়ের মন ও দেহ ধীরে ধীরে ডুবে যেতে থাকে প্রেমময় এক অতল সুখ সাগরের গহীনে। সকালে ঘুম থেকে উঠতে মায়রার একটু দেরিই হয়েছে বুঝি। একটু নয়, অনেকটাই লেট হয়ে গিয়েছে। এর মাঝেই রাতেই মানুষটা ঘুমানোর আগে বলেছিল 5টার আগে ডেকে দিতে, জরুরি কাজ আছে। এদিকে কাল রাতের উৎপীড়নে মায়রা নিজেই ভোরের দিকে উঠতে পারেনি, ইহামকে ডাকবে আর কি। সকাল 6টা 24 ঘুম ভাঙতেই চোখ চড়ক গাছ। চট্টগ্রামে আসার পর থেকেই এরকম কখনো হয়নি তার। ভয়ে শুকনো কলিজাটা নিয়েই ইহামকে ডাকে সে। ঘুম থেকে উঠে মায়রার ভয়ার্ত মুখ মলিন দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? বেশ জড়তা আর অনেকখানি ভয় নিয়ে মায়েরা বিড়বিড় করে বলে সময়ের বিষয়টা। এদিকে ফোনে সময় আর মেসেজ দেখে মেজাজটা সপ্তম আকাশে উপনীত হয়। বেশ গরম আর চোটপাট দেখিয়ে কোনো রকমে ঘর থেকে বের হয়। ছোটখাটো একটা ঝড় আর অনেকখানি রাগারাগি হয়ে যায় চোখের পলকে। মানুষটা মেজাজ দেখিয়ে তার দিকে না চেয়েই রেগে ঘর থেকে বের হয়। প্রতিদিনকার রুটিন অনুযায়ী আজ আর যাওয়ার সময় তার কপালে আর ঠোঁটের কিনারায় চুমু খেয়ে যায়নি পাষাণ লোকটা, বরং রাগারাগি করে দরজাটা সজোরে বাড়ি দিয়ে লাগিয়ে গিয়েছে। আজ অনেকদিন পর লোকটার রোষানলে পড়ে মায়েরার হৃদয় যেন কাঁদে, চোখ ফাটে পানিতে। চাপা কষ্টে ঠোঁট কাঁপে রিম রিম করে। নিজের ভুলের কারণে খুব বেশি তর্কও করতে যায়নি মানুষটার সাথে। নীরবে দাঁত কামড়ে মেনে নিয়েছে ইহামের রাগটা।
কাজের প্রেসারে আজ ইহাম দুপুরেও খেতে আসেনি বাসায়। ফিরতে ফিরতে রাত বেজে গিয়েছে, তখন 9টার মতো হবে। ফিরে এসে দরজা খুলতেই আঁতকে ওঠে সে। শঙ্কা আর চিন্তায় বিরল ভাঁজ ফুটে ওঠে ভ্রুদয়ের মাঝে, সংকুচিত হয়ে আসে কপাল। উদ্বিগ্ন হয়ে সে এগিয়ে যায় রুমের ভেতরের দিকে। মায়েরা তখনও সোফায় বসে আছে। যাওয়ার আগে মেয়েটাকে মুখ গোমড়া করে এখানেই বসে থাকতে দেখে গিয়েছিল, এখনো একইভাবে এখানেই বসে আছে। পার্থক্য শুধু আগে পাটা ঝুলিয়ে বসেছিল, আর এবার পাটা গুটিয়ে জড়সড় হয়ে বসে আছে দলা পাকানো বস্তুর মতো। চিন্তিত বদনে কপাল কুঁচকে ইহাম এগিয়ে এলো। সোফার কাছটায় হাঁটু মুড়ে বসে নরম করে তাকালো মায়রার দিকে। মেয়েটা 2 হাত দিয়ে হাঁটু জড়িয়ে মুখটা গুজে বসেছিল। ইহামকে বসতে দেখে আদো আদো চোখে তার দিকে তাকায়। তার চাহনির উল্টো পিঠে লোকটাকে কেমন যেন নির্বিকার, বিস্মিত দেখালো। মায়েরার মুখ দেখে বুকটা ধক করে উঠল। মেয়েটার এই বিবশ ফোলা চোখ দুটি হৃদয়ে আলোড়ন তুলল। উন্মাদের মতো গালে 2 হাত রেখে শুধালো, এই মেয়ে, হয়েছে কি? জবাব দিল না মায়েরা। উত্তেজিত হয়ে ইহাম জিজ্ঞেস করলো, ওই জান, কি হয়েছে তোমার? শরীর খারাপ? কাঁদছো কেন মায়েরা? কি হয়েছে আমায় বলো। মায়েরা ফ্যাল করে তাকিয়ে থাকে। ইহাম আবারও তড়িঘড়ি করে অধৈর্যের মতো জিজ্ঞেস করে, কি হয়েছে বউজান, বলো আমায়। মায়েরা, প্লিজ কথা বলো। আমার টেনশন হচ্ছে জান, দম বন্ধ লাগছে। প্লিজ জান, স্পিক আপ। ইহামের উদ্বিগ্ন উত্তেজিত ভাব নির্নিমেষ দেখতে থাকে মায়েরা। লোকটার তার প্রতি এতটা অস্থিরতা দেখে বুকের ভেতরটা ভরাট হয়ে আসে। আবেগে মেয়েটা ইহামের দিকে তাকিয়েই হঠাৎ ফুঁপিয়ে কেঁদে ওঠে। সঙ্গে সঙ্গেই একদলা বিষ মেশানো ছুরির তীব্র আঘাত লাগে যেন ইহামের বক্ষ পিঞ্জিরায়। মুড়মুড় করে তা যেন কম্পন ধরে। 2 হাঁটুতে ভর করেই শটান হয়ে সে মায়রার মুখোমুখি হয়ে আদর মেশানো গলায় শুধায়, জান, প্লিজ কান্না থামাও। কি হয়েছে, রাগ করেছো? জান, প্লিজ রাগ করো না, তাকাও আমার দিকে। আমি সরি মাইরা, শোনো কথা, প্লিজ কেঁদো না। মায়েরা ফুফাতে ফুফাতেই ঢলে পড়ে। আকস্মিক কণ্ঠে একেবারেই স্তব্ধ হয়ে যায়। জমে যাওয়া বরফের মতো হয়ে থাকলেও এহেন কাণ্ডে বুক ফাটিয়ে চিৎকার করে ছেলেটা। দ্রুত হাতের তালুতে মেয়েটার মাথা তুলে নেয়। হাত পেঁচিয়ে ধরেই তাকে উন্মাদের মতো ডাকতে থাকে। নিস্তেজ চোখের পাতা মোদে মায়রা নেতিয়ে রয়েছে ইহামের বাহুতে। মায়রাকে ডাকতে ডাকতেই পাজা কোলে তুলে আগেই ছোটে বিছানায়। দিক বিদিক শূন্য পাগলের মতো মায়রাকে ডেকে যায়। পানির হালকা ছিটে ফোঁটা ছুঁড়ে মায়রার মুখে, কিন্তু মেয়েটা চোখ খোলে না। কলিজা কামড়ে ধরে ইহামের। সব সময় শান্ত মস্তিষ্কের ইহামও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। মাথায় কিছুই আসছে না, কি করবে। শুধু অনুভব করে তার দুনিয়া শূন্য শূন্য লাগছে। বুকের চিনচিনে ব্যথাটা মাথা চাড়া দিয়ে উঠছে। আশ্চর্য, তার তো হার্টের সমস্যা নেই, তবে এত ব্যথা করছে যেন নিঃশ্বাসটাই থমকে যেতে চাইছে হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে। অদৃশ্যভাবে তার প্রাণ ভোমরাটা যেন এই মেয়ের মাঝে নিঃসৃত হয়ে আছে। দিশেহারার মতো ইহাম ইব্রাহিমকে কল করলো ক্যান্টনমেন্ট থেকে দ্রুত ডক্টর নিয়ে আসার জন্য। কথাগুলি বলার সময়ও অত ধৈর্যশীল কঠিন পুরুষটাও অস্থির অস্থির করছিল। মোটা অদম্য কণ্ঠটাও কেঁপে উঠছিল বারবার। ক্লান্ত দুর্বল শরীরটা নিয়ে মায়েরা বেঘোরে ঘুমোচ্ছে। ইহাম তার জন্য ভেজিটেবল স্যুপ রান্না করেছে। বারবার অস্থির চিত্তে এসে দেখে যাচ্ছে মেয়েটা ঘুম থেকে উঠেছে কিনা। ফ্রিজ থেকে দুধ নামিয়ে গরম করলো, সাথে ডিমও সেদ্ধ দিল দুটো। রান্নাঘর থেকে খুবই ক্ষীণ শব্দ শুনে ইহাম এগিয়ে গিয়ে উকি দিল। মায়রাকে পিটপিট করে তাকাতে দেখে দ্রুত এগিয়ে যায় বিছানার দিকে। দুর্বল ভঙ্গুর, সারা দিনেও না খাওয়া মেয়েটা ঠিক করে তাকাতেও পর্যন্ত পারছিল না। রাগে ইহামের শরীর জ্বললেও আপাতত সে চুপ রইল। নিস্তেজ চোখের পাতা মেলে তাকাতে খুব কসরত করতে হয়েছে মায়রাকে। আখি পল্লবে তখনই জোয়ারের মতো ভেসে আসে পরিচিত কঠিন গড়নের সেই মুখটাকে। আস্তে আস্তে মনে করার চেষ্টা চালায় সে কিছু। মনে বারবার করাঘাত করে সকালের দৃশ্যটুকুই। মানুষের মনে যেটা প্রবলভাবে দাগ কাটে,
স্মৃতির উপাখ্যানের তার স্থান বুঝি হয় প্রথমেই। মায়েরারও হলো তেমনটা। মুখটা ভার করে সে দৃষ্টি ঘুরিয়ে নিল বড্ড অভিমানে। ইহাম শান্ত স্বরেই জিজ্ঞেস করলো, খুব বেশি খারাপ লাগছে? মায়েরা তাকালো না, জবাবও দিল না। পাষাণ লোকটা আর কিচ্ছু জিজ্ঞেস করলো না, আর না তার উত্তরের আশায় থেকে সময় নষ্ট করলো। ধূপাধাপ পা ফেলে রুম থেকে বের হওয়ার দৃশ্যটা অভিমানে জমা মায়রার সুচালো নজরে দেখলো। একটু পরে ইহাম বাটি ভর্তি স্যুপ নিয়ে আবারও ফিরে এলো। আর চোখে মায়রার সবটা দেখলেও নির্বাক শুয়ে রইল। ট্রেটা পাশে রেখে মায়রাকে গম্ভীর স্বরে বলল, ওঠো। মায়রার হেলদোল দেখল না। পরবর্তীতে আর কোনো আদেশ না দিয়ে ইহাম নিজেই তার মাথার নিচে হাত গলিয়ে তার ছোট্ট শরীরটা তুলে নিল। বিছানায় মাথায় বালিশ ঠেকিয়ে তাকে বসালো হেলান দিয়ে। মায়েরা গাল ভার করে সবটাই মেনে নিল। মুখের সামনে চামচে স্যুপ ডুবিয়ে আবারও বলে ওঠে, হা করো। মায়েরা জবাব না দিয়েই বরং মুখটা আরো ঘুরিয়ে নিল। চুপচাপ খাবারটা শেষ করো মায়েরা। কথা তো তোমার সাথে পরে বলছি, আগে খাবারটা খাও। না। মায়েরা তেড়ামি না করে খেয়ে নাও। এমনিতেই ডক্টর বলেছে তোমার শরীর অনেকটাই দুর্বল। চুপচাপ শেষ করো এটা। মায়েরা বিস্মিত চোখে তাকালো। ডক্টর? এর মাঝে ডক্টরও চলে এসেছিল? হা করো। লোকটার গমগমে রূপ আর কঠোর গলা শুনে মায়েরা আর কিছুই বলল না, চুপচাপ হা করলো। ইহাম তীক্ষ্ণ চোখে তাকে পরখ করছে। মায়েরার নিস্তেজ মলিন মুখটা আর জিভে নিভে আসা চোখের পাতা দেখেই বলা যায় মেয়েটা যে সারাদিন এক গ্লাস পানিও অবধি খায়নি। ওই পণ্ডুর মুখ দেখে ইহামের শরীর নিষ্ফিস করে ওঠে। সারাদিনেও কিচ্ছু খাওনি কেন? অবশেষে প্রশ্নটা করেই বসলো সে। মায়েরা সুচালো নজরে তাকালো ইহামের দিকে। হ্যাঁ, নিজে বকে টকে সারাদিন খোঁজ না নিয়ে এসেছে পিরিত দেখাতে? মুখ ভেংচি কেটে মায়েরা অন্যদিকে ফিরে তাকালো নিরুত্তর রূপে। এদিকে তাকাও বেয়াদব। পারবো না। তাকাতে বলেছি মায়েরা। হুমকি স্বরূপ ধমকটা কাজে লাগলো। সরু চোখে তাকালো মায়েরা। মানলাম একটু বকেছি, তাই বলে কি না খেয়ে কাটাবে সারাদিন? বেয়াদব কোথাকার। তোমাকে আমি বলিনি খাওয়া নিয়ে এইসব তামাশা আমি একদম পছন্দ করি না? আপনি সারাদিন একটা খোঁজ নিয়েছিলেন? বাসায় এসেছিলেন? ফোঁস করে নিঃশ্বাস ঝাড়ার শব্দ শোনা যায়। কাজের খুব চাপ ছিল, একটা মিশনও ছিল, সেটা ম্যানেজ করতে একটু লেট হয়ে গিয়েছে। এই মুহূর্তে চাইছি না তোমায় একা ফেলে দিতে। মায়েরা কিছুই বলল না। গাল দুটি আরো ফুলে উঠল তার। তা দেখে নিগাড়ো হাসলেও শক্ত গলায় বলে ওঠে ইহাম, সারাদিন কিছু খাওনি কেন সেটা বলো। না খেয়ে থাকলে কি এমনটা হতো? না খাওয়ার জন্য এমনটা হয়েছে তো আপনার দেওয়া কষ্টের কারণে। গাল ফুলিয়েই জবাব দিল মায়েরা। রাগ করেছো মানলাম, তাই বলে কি না খেয়ে থাকবে? এটা কোন ধরনের ফাজলামি মায়েরা? তোমাকে যে এখনো আমি মারিনি সেটাই তো বেশি। আমার খিদে লাগেনি। রাগে খিদেও লাগেনি? তুমি কি জানো রাগ হলে আরো বেশি খিদে লাগে? সেটা না বুঝলেও কিন্তু খিদের কারণে আরো রাগ বেশি লাগে, জানো সেটা? এবারও উত্তর দিল না মায়েরা। কথার ফাঁকে স্যুপ প্রায় শেষের দিকে। সারাদিন না বুঝলেও খিদের জন্য এবার তার শরীর কেঁপেছে। এখন অনেকটা ঠিক লাগছে। দুধটুকু খাও। আর কিছু খাবো না। খেতে হবে। সারাদিন খাওনি কেন তার কৈফিয়তটা কিন্তু এখন হাড়ে হাড়ে নিব মায়েরা। যা খুশি করুন, আমি খাবো না। আর খবরদার আমার উপর আপনি চোটপাট করবেন না। মায়েরা মেকি রাগ দেখে ঠোঁট টিপে হাসে সে। গা ঘেঁষে বসে বলে, সকালে খুব কষ্ট হয়েছিল বকেছি বলে। বাড়িয়ে দেওয়া হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দেয় মায়েরা। ছুবেন না আপনি, একদম ছুবেন না। ওকে, ছোবো না, কিন্তু চুমু তো খেতে পারি। অনেকক্ষণ ধরে হাঁসফাঁস করছে ভেতরটা। গালে ঠোঁটে পরপর চুমু খেয়ে বসে ইহাম কথার ফাঁকেই। মায়েরার বাধা দেওয়ার সুযোগটুকুও পেল না। ঠোঁট খিচে কপট রাগ দেখিয়ে তাকিয়ে রইল লোকটার দিকে। অভিমান জমা হয়েছিল লোকটার ওপর, কিন্তু এই লোক সব মিলিয়ে দেওয়ার কৌশলও জানে। আঘাতও করবে, সারিয়েও তুলবে। আহামরি কিছু না বললেও হঠাৎ লোকটার শক্ত শক্ত কথা আর রাগারাগিটা তখন খুব মনে ধরেছিল তার। যদিও সেটা অনেকটা শিথিল হয়ে গিয়েছে এখন। আপনি খুব পচা ক্যাপ্টেন সাহেব। আই নো।
এই পচা লোকটাই তোমার ভাগ্যে ছিল, কি করবে মেয়ে? কাগজে কলমে লিখে এনেছি তোমায়। গালে হাত রেখে শান্তভাবে জবাব দেয় ইহাম। ভাগ্যে তো লটারিও আসতে পারতো, আপনার মতো পাষাণ একটা লোককেই কেন আনলো বুঝলাম না। তাহলে আমি তোমার লটারির প্রাইজ মেয়ে? তবে ক্যাশ আউট করতে হলে আমার সঙ্গে বাকিটা জীবন থাকতেই হবে। হুম, লটারি হলে একে তো ফেরত দেওয়ারও অপশন থাকে ক্যাপ্টেন সাহেব, কিন্তু এই লটারিতে নো রিটার্ন নো এক্সচেঞ্জ লেখা আছে। সই করা হয়ে গেছে মিসেস ক্যাপ্টেন। আমি আবার কখন কোথায় সই করলাম? যেদিন থেকে আমার সাথে থাকা শুরু করলে সেদিন থেকেই। আমার শেষ ঠিকানা কেবল ফাহাদ ইহাম চৌধুরী। এই শেষ ঠিকানায় যদি কষ্ট লেখা থাকে তবে কি হবে আমার? থাকবে না। কষ্ট থাকলেও সেটা আমি নিজের কাঁধে তুলে নেব। তোমাকে আমি কষ্টের ছোঁয়াও লাগতে দিব না মায়েরা। কষ্টের ভাগ আমার আর সুখের ভাগ তোমায় দিলাম মেয়ে। তবুও এই লটারির কোনো এক্সচেঞ্জ নেই। আপনি কথা দিয়েই তো আমায় কষ্ট দিয়ে ফেলেন। জবান সামলাতে আমি সদা তৎপর থাকি, তুমি কি তা দেখো না? আমার যেই দিকে তোমায় কষ্ট দিবে আমি সেই দিকটায় দুমড়ে মুচড়ে দিতে প্রস্তুত আমার মিসেস পিচ্চি চৌধুরী। মায়রার অভিমান সব পানি হয়ে যায়। লোকটার কথা মিথ্যে নয়। এখানে আসার পর থেকেই প্রতিনিয়ত কাছ থেকে দেখে এই উপলব্ধিটা করেছে সে। লোকটার জীবনের অনেকটা অংশ যে শুধু তার জন্যই বরাদ্দ, তাও বেশ টের পায় সে। এটাই তো তার প্রাপ্তির তৃপ্তি। কারণ মানুষটা অনেক বদলে গিয়েছে। আগের মতো আঘাতে তাকে পিষ্ট করে না, বরং তার চাওয়া পাওয়া ইচ্ছেগুলি বিশেষ নজরে রাখে। একটা স্ত্রী সুখী হওয়ার জন্য বিশেষ কিছুর প্রয়োজন হয় না, তবে এতদিন পর সে বুক ফুলিয়ে চিৎকার করে বলতে পারে সে সুখী। আপনি পচার মাঝেও ভালো, মানে বলতে চাইছো পচা হলেও ভিআইপি? ঠোঁট টিপে হেসে ওঠে মায়েরা। সেই হাসির দিকে অপলক তাকিয়ে গভীর স্বরে বলে ওঠে ইহাম। পচা হলেও এই পচার মাঝেই সারা জীবন আটকে থাকতে হবে আপনাই ম্যাডাম। আপনার ভালোর জন্যই আমি আমার খারাপ দিকটাও কোরবান করে দিব। এতক্ষণে অভিমান জমা থাকলেও আনন্দরা এবার পাখা মেলতে শুরু করে দিয়েছে। এবার দুধটুকু খেয়ে নিন। না, ধমক না খেয়ে চুপচাপ দুধটা খাও মায়েরা, প্লিজ। কোনো বারণ শুনছি না মেয়ে। সারাদিন না খেয়ে শরীরটা পাণ্ডুর করেছো, একদিনে সেই রাগটাও রাখার জায়গা পাচ্ছি না, আবার নতুন করে রাগিও না আমায়। তাহলে কি করবেন? দৃষ্টি এবং কণ্ঠ দুটোই আকস্মিকভাবে কেমন যেন পাল্টে নিল ইহাম। অদ্ভুত স্বরে বলে উঠল, খেয়ে ফেলবো একদম। চোখ দুটি বড় বড় করলো মায়েরা। সেই ফাঁকে গালে হাত দিয়ে ঠোঁটের মাঝে দুধের গ্লাসটা চেপে ধরলো। আমায় নিজেকে খাওয়ানোর চেয়ে বরং তুমি এটুকু খাও তবেই হবে। আজ আমি শান্ত আছি, ভয় নেই। শুধু বুকের মাঝখানে সযত্নে ঠাঁই দিও প্রিয়। হাত ঠেলে মায়েরা তা দূরে সরিয়ে দিল। জোর করে যাও, অর্ধেক খেয়েছিল, এবার আর পারছে না। আর পারবো না ক্যাপ্টেন সাহেব, অল্প, একটুও না, নয়তো এবার আপনার ওপরে কিন্তু বমি করব আমি। তোমায় বমি করানোর মতো প্রসেসিং এখনো শুরু করিনি মায়েরা, কেবল তো স্বামী স্বামী করানোর প্রসেসিংটা স্টার্ট করেছি। বমি করানোর প্রসেসিং শুরু করতে আরো ঢের বাকি। বাজে কথা বলবেন না। আপনার ভুজুং ভাজুং কথাতেও আমি আর খাচ্ছি না। ওকে, তবে একটা ডিম খেয়ে নাও। ওয়াক, আশ্চর্য, এত তাড়াতাড়ি কি বাবা হয়ে যাব নাকি? আমি না হয় বাবা হয়ে যেতেই পারবো, কিন্তু তুমি তো এক্ষুনি মা হতে পারবে না মায়েরা। এখনো পিচ্ছি আছো যে। তুমি আমার দেহের ডিএনএ কিভাবে অ্যাবজর্ব করে সেই চিন্তা করেই তো আমি অস্থির। অসভ্য, অভদ্র, বেহায়া একটা লোক। চোখ মুখ বেশ শক্ত করেই বলল মায়েরা, অর্ধেক খাও। আপনি আপনার সামনে থেকে যান তো প্লিজ, হারিয়ে যাব। এবার আর মায়েরা সহ্য করতে পারে না, বুকে এলো পাতাড়ি মারতে থাকে। আপনার মুখে কিচ্ছু আটকায় না না? কিচ্ছু না। আমায় কষ্ট দিবেন না, দিবেন না করেই সেই ঠিকই কষ্ট দেন, অসভ্য পাজি পাষাণ লোক। আপনি একটা নিষ্ঠুর ক্যাপ্টেন সাহেব। ইহাম তার হাত দুটো ধরলো সব শক্তি দিয়েই। মায়েরা তবুও মানতে নারাজ। মায়েরার জন্যে সে করে ছটফট। বিমোহিত কণ্ঠে বিড়বিড় করে ইহাম, আর তুমি মায়াবতী, অদৃশ্য মায়ার এক মোহে আটকে ধরেছ আমায়, যার থেকে ইহ জীবনে আমার মুক্তি নেই। তুমি একটা পবিত্র মায়া মায়া ফুল মায়েরা।
যার সুবাস ছড়িয়ে গেছে আমার কাঠপেটা অন্তরে। সেটা বরফেও তুমি নিজের মোহমায়া দিয়ে মায়ার জন্ম দিয়েছ। পাষাণ লোকটাকেও কোমল হতে বাধ্য করেছ তুমি মেয়ে। আমার চিরাগত রক্ষতা বদলে তুমি সতেজ হতে শিখিয়েছ তোমার সংস্পর্শে। এই পাষাণ ইহামের প্রাণ ভোমরাও এখন অন্যজনের গহ্বরে লুকিয়ে থাকে মেয়ে তোমার কারণে। কঠিন লুড়ো ব্যক্তিত্বের ফাহাদ ইহাম চৌধুরীকে ভেঙে চুরে নিজের অজান্তে বানিয়েছ ভিন্ন কেউ। আমি আমার সকল কঠোরতা তোমার তরে অর্পণ করে দিতে রাজি মায়েরা। এই দুনিয়ার কাছে আমি পাষাণ হয়ে থাকলেও কেবল তোমার নিকট বোধহয়ই শীতল তরলে পরিণত হতে পারি। ঝড়ের বেগে মায়রাকে জাপটে ধরে ইহাম। বুকের খুব গহীনে ঢুকে যেতে চাই, মিশে যেতে চাই অস্তিত্বের সর্বশেষ ধাপে, যেখানে ছুঁতে পারলে এই নশ্বর দুনিয়ার আর কোনো কিছুই তাকে ছুঁতে পারবে না, আলাদা করতে পারবে না। ঠিক ততটা বালিশে মাথা রেখে ইহাম ধীর কণ্ঠে ডাকে মায়রাকে, বুকে এসো মায়রা। মেয়েটা জবাব না দিয়েই ভুরু উঁচু করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। কাম বলে নিজের হাতটা মেলে বুকে ডাকে মায়রাকে। আদুরে মেয়েটাও স্বামীর সোহাগ পেতে বুকে হুমড়ি খেয়ে পড়ে। এক হাতে মায়রার ছোট্ট আদুরে শরীরটা বুকের সাথে জাপটে ধরে ইহাম। মেয়েটাকে বুকের সাথে মেশালেই দুনিয়ার সকল ক্লান্তি অবসাদ দূর হয়ে সন্ধ্যায় নিড়ে ফেরা পাখির মতো প্রশান্তিরা ঝাঁকে ঝাঁকে উড়ে আসে। আবেশে চোখ বুজে নেয় ইহাম। বিড়বিড় করে বলে, তুমি কি জানো মেয়ে, তুমি আমার এক আকাশ প্রশান্তি, যার সান্নিধ্যে আমি আমার সকল ক্লান্তি দূর করে নতুন উদ্যম ফিরে পাই। তুমি এমন সুখ যে সুখের ছায়াতেও তৃপ্তি খুঁজে পাওয়া যায়। মেয়েটা পরম সুখে আরো তলিয়ে যেতে চায় ইহামের বুকের মধ্যিখানে। গাঢ়ভাবে নিজেকে মিশিয়ে নেয় উন্মুখ বুকে। ফিসফিস করে বলে, আমাকে কখনো কষ্ট দিয়েন না ক্যাপ্টেন সাহেব, কোনো দিন ঠকিয়েন না। মায়রার মাথায় হাত বুলাতে মুলাতে মিগধ আওয়াজে তুলে ধরে ইহাম। মায়রা, তোমার চোখের পানি আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের থেকেও ভয়াবহ। তোমার চোখের পানি দেখাই সেই রাগ মিশ্রণের যন্ত্রণা তোমায় আমি কোনোদিন বোঝাতে পারবো না। তোমায় ঠকানোর আগে আমার এই বুক ঝাঁঝরা হয়ে যাক, মরণ নিশ্চিত হোক আমি ইহামের। আমার শেষ ঠিকানা কেবল কিংবা সমাপ্তি কেবল তুমি মায়রা। আজকাল মানুষটার মুখে এই ধরনের কথা শুনলেই বুকটা কামড়ে ধরে ভয়ে। মানুষটাকে হারানোর ভয়ে অদৃশ্য শক্তি গলা চেপে ধরে তার। বেঁচে থাকার অবলম্বন এই একটা মানুষ, যার অস্তিত্ব তার সর্বাঙ্গে প্রবাহিত। দ্রুত মায়রা ইহামের ঠোঁটে হাত রাখে, কাতর স্বরে বলে, দয়া করে এই ধরনের কথা বলবেন না ক্যাপ্টেন সাহেব। আমার নিঃশ্বাসের অনুপ্রেরণা যে মানুষটাকে, তাকে হারিয়ে বাঁচব কিভাবে আমি? সার্থক বোধ করে ইহাম নিজেকে। সে পেরেছে তার ওই স্ত্রীকে নিজের মোহমায়ার বাহুডোরে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নিতে। বিজয়ী এক হাসি ফুটে ওঠে ইহামের। তৃপ্তিতে বুকটা ভরে ওঠে তার। এক চিলতে সুখের ঝলক ফুটিয়ে যায়। সে মায়রার হাতের তালুতে চুম্বন দেয়। মেয়েটাকে পরম যত্নে নিজের সঙ্গে চেপে ধরে ফের মাথায় চুলের মাঝে ঠোঁট গলিয়ে চুমু খায়। জ্যোৎস্না রাত, এক মধ্যরাত। ইহাম আর মায়রা ব্যালকনিতে তখন চাঁদের সাদা স্নিগ্ধ আলো ভিজিয়ে দিচ্ছেও তাদের অঙ্গ। সেই সাথে অনাবিল আনন্দ আর সুখেরা তাদের চারিপাশে খেলায় মেতে উঠেছে। ঠিকরে পড়ছে খুশির জোয়ার। মনের তৃপ্তিরা সব একত্রে আসর জমিয়েছে যেন তাদের কুঠিরের সেই ছোট্ট বারান্দায়। শান্তিরা সকলে যেন মনের আনন্দে প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে এদিকে ওদিকে। মিগধ হওয়া অন্তর ছুঁয়ে যায়। অফিস থেকে এসেই দেখে মায়েরা শাড়ি পরেছে। সেই থেকে মেয়েটাকে এক বিন্দু ছাড়ছে না। মেয়েটা আঠার মতো লেগে আছে তখন থেকেই। শরীর ঘেঁষে ঘেঁষে মৃদু মৃদু কথায় লজ্জায় আরো রাঙিয়ে দিচ্ছে মায়রাকে। রেলিং ঘেঁষে মায়রাকে পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ইহাম। থেমে থেমেই নাকের খুব কাছে থাকা মায়রার কোমর সমান রেশমি চুলে বিমোহিত এক মাতাল সুবাস টেনে নিচ্ছে নিজের ভেতর। ঘাড়ের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তোমার ওই চুলের ঘ্রাণেই আমি মাতাল হয়ে যাব মায়রা। কন্ট্রোল হারালে সামলে নিও প্লিজ জান।
শরীরটা হঠাৎই শিউরে ওঠে মায়রার। উন্মুক্ত কাঁধে বারংবার নাকের ঘষা লাগে, পরপর ভিজে ঠোঁটের পরশে শরীর কেঁপে ওঠে মায়রার। তবে লোকটার শক্ত বন্ধনে আরও নিজেকে ছাড়াতে পারে না। মেদহীন পেটে নাভির কিনারায় দুষ্টু ভঙ্গিতে তর্জনী আঙ্গুল ঘুরপাক খায়। তাতেই নাস্তানাবুদ মায়েরা দাঁত খিচে খাম্বার মতো নিজেকে শক্ত করে রাখে। হাঁটু বেয়ে ওঠা শিশির অনুভূতি মুহূর্তে দিশেহারা হয়। তার ঘন শ্বাস টানা অনুভূতিটা নিমিষেই অপর মানুষটা ধরতে পেরে ঝড়ের বেগে তাকে ঘুরিয়ে নেয়। গালের পাশে হাতটা গুজে ললাটে ইহাম ওষ্ঠ চেপে ধরে ভেতরের সবটুকু অনুভূতি উগলে দিয়ে বেশ সময় নিয়ে গভীরভাবে সুতীব্র এক চুমু খেয়ে অধরে অধর গলিয়ে দেয়। তারপরও সেই স্পর্শে থেমে থাকে না। ইহামের হাত আরও দৃঢ় হয়, মায়রার কোমরে শক্ত হাত চেপে ধরে নিজের মধ্যে বন্দি করে। এক অচেনা তৃষ্ণা জন্ম নিল বুকের ছাতি সহ কাঁপে। ঊর্ধ্বশ্বাসের তাড়নায় হৃদয় যেন বেদনায় কেঁপে ওঠে। বুকের আলোড়িত ঢিপ ঢিপ ধ্বনির ছন্দে তালে তালে আরও মুখিয়ে তোলে রোমাঞ্চকর পরিবেশ। চোখটা বন্ধ করে তারা দুজনেই অনুভব করে হৃদয়ের গর্জন। কোনো তাড়া নেই, কোমল ছোঁয়ায় নিজের মাঝে স্থাপন করে নেয় মায়েরার মোলায়েম ওষ্ঠজোড়া। গাঢ় করে তুলে নিজের ছোঁয়া, প্রকৃতির শান্ত স্নিগ্ধ চাঁদের ফকফকে আলোর মতো সুনিগ্ধ লেপ্টে দেয় ইহাম নিজের ছোঁয়ায়। জ্যোৎস্নার মতো কোমল ছোঁয়ায় মায়রার অন্তঃকরণ ছুঁয়ে দেয় সে। তাদের এই প্রেমময় আদরের সাক্ষী হতে জ্যোৎস্নাও যেন নিজের সবটুকু রূপ মেলে ধরেছে। এই ধরনীতে বিরাজ করছে নীরব একটা মধুর আলোয় স্নাত রাত। জ্যোৎস্নার দ্বিগুণ জ্যোতিতে আরো আবেদনময়ী করে তুলেছে মায়রার মোহনীয় অঙ্গকে। আর ইহামের হৃদয়ে প্রণয়ের অনল দাউ দাউ করে জ্বলছে। কানের লতিতে অল্প করে ঠোঁট ছুঁয়ে দেয় ইহাম। গলায় ছোট্ট চুমু খেতেই রুদ্ধশ্বাসে মায়রা এক ঝটকায় ইহামকে দূরে সরিয়ে দেয়। এক ছুটে চলে যায় ভেতরে, মুখটা হাঁ করে শ্বাস নেয় বারবার। মুচকি হেসে ইহাম এগিয়ে যায়। মেয়েটা আবার পালাতে চাইলেই ইহাম খপ করে শিকারীর মতো করে ধরে ফেলে মায়রার আঁচল। মানুষটার চাহনিতে লাজুক ভীত মায়রা আমতা আমতা করে বলে, দেখুন। দেখাও মায়েরা। কি দেখাবো? যাও, যা তুমি দেখাতে চাও দেখুন। খুব দেখার জন্য আমি প্রস্তুত মায়েরা, তুমি শুধু খোলো। একদম বাজে কথা বলবেন না, অসভ্য লোক। কাছেও আসবেন না। কাছে না আসলে দেখবো কি করে? দূর থেকে তো দেখার মজা আছে নাকি? ইহা মায়রাকে ধরতে গেলেই মেয়েটা হেসে দুপা পিছিয়ে যায়। খিলখিল করে হেসে ঘরময় ছুটতে থাকে। কোয়ার্টারের মাঝারি আকারের ফ্ল্যাটটা জুড়ে খুশির রিনঝিন আওয়াজ ভেসে হাওয়াদের সাথে সাথে। কাছে আসো মায়েরা, এই দেখো আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছ না তুমি? তাড়াতাড়ি আসো। আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি কাছে এসে কি করব? তুমি তো আমার ঔষধ মেয়ে। প্লিজ মায়েরা আসো, এবার কিন্তু আমার দমটা বন্ধ হয়ে যাবে। এই দেখো নিঃশ্বাস গলায় এসে ঠেকেছে, এক্ষুনি বের হয়ে যাবে, জলদি এসো তো। ফিক করে হেসে মায়েরা সোফার পেছনে গিয়ে দাঁড়ায়। হাসতে হাসতেই বলে, ঢং ঠকবাজ একটা। তামাশা করার আর জায়গা পান না না? এই পৃথিবী জুড়ে আমি ফাহাদ ইহাম চৌধুরীর জায়গা একটাই, তা হলো তুমি মেয়ে। আপনার এসব কথাতে কোনো কাজ হবে না, আমি আজ ধরা দিচ্ছি না। আপনি বাধ্য ম্যাডাম, জলদি এসে পড়ুন তো। মোটেও না, আজ আমি কিছুতেই ধরা দিব না আপনাকে। মায়েরা হেসে আবারও ছুটে যায় বিছানার কাছে। মেয়েটার এমন চঞ্চল হাস্যোজ্জ্বল মোহিনী মুখটা হৃদয়ে ঘায়েল করে ইহামের। এক গালে হেসে সেও ছুটে যায় বিছানার দিকে। রাউন্ড রাউন্ড ঘুরতে থাকে দুজন। ঠোঁট টিপে বলে ইহাম, একবার যদি ধরতে পারি না মায়েরা, সারা রাতেও তোমায় আমি নিঃশ্বাস নিতে দেব না, আমার নিঃশ্বাসের 12টা বাজানোর কারণে। আপনার হুমকিতে ভয় পাই না আমি মায়রা চৌধুরী। মেয়ের কথায় কোমরে হাত ঠেকিয়ে ইহাম ঘাড় বাঁকিয়ে হাসে। এই মেয়ে আসলেই একটা তেড়া। রাগে আনতে বলে বাগে আনতে হলে এমন মানুষের সাথে নিজেও তেড়ামি করলে চলে না। এতদিনে সে বেশ টের পেয়েছে। অবশেষে ফোঁস করে দম ছাড়ে ইহাম।
ঠোঁট কামড়ে বলে, আমি ফাহাদিয়াম চৌধুরী, আজ স্বেচ্ছায় আপনার কাছে হার মেনেছি মিসেস চৌধুরী। এবার আসুন প্লিজ। হুম, প্লিজ বউজান, একটুও না। দেখো আমার খুব খিদে পেয়েছে, এবার মরেই যাব। এসো বউ, একটু সাহায্য করো তো। তোমায় একটু জিহবা দিয়ে টেস্ট করে দেখি ফ্লেভার ঠিক আছে কিনা। ইহামের মুখে এমন বেখাপ্পা কথা শুনে মায়েরার মুখের হাসি মিলিয়ে গেল। বিস্ময়ে চোখ দুটি বড় বড় করে বলল, সি সি, রাস্তাঘাটের লম্পটের মতো করে এসব কথা কোথা থেকে শিখলেন ক্যাপ্টেন সাহেব? ঠোঁট কামড়ে হাসল সে। চোখ টিপে নেশা নেশাই কেমন যেন মাতালের মতো বলে ওঠে ইহাম, কাম বেবি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতদিন ধরে এই গল্পটির সাথে থাকার জন্য। গল্পটির নাম হচ্ছে মোহমায়ার বাহুডোরে। লিখেছেন সাদিয়া আপু। আর আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।